আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমি থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বেলিয়ান লাভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস শক। আসুন আমরা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ শক। Shock is a systemic state of low tissue perfusion which is inadequate for normal cellular respiration. অর্থাৎ একটা সেলের জন্য ঠিক যতটুকু পারফিউশন দরকার সেই পরিমাণ পারফিউশন একটা সেলে যদি নাও পৌঁছায় তখন সেলের যে নর্মাল ফাংশন সেটা তখন হ্যাম্পার হবে। এটাকে আমরা শক হিসেবে চিনি। দেন আমরা আলোচনা করব হোয়াট ইজ প্যাথোফিজিওলজি অফ শক। একটা শকের প্যাথোফিজিওলজি আমরা দুই ভাগে আলোচনা করতে পারি। একটা হচ্ছে সেলুলার ডিসফাংশন এবং মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। প্রথমে আমরা আলোচনা করব সেলুলার ডিসফাংশন। দেখুন, অ্যাট ফার্স্ট সেলুলার ডিসফাংশনে আমরা আলোচনা করি। হোয়াট ইজ সেলুলার ডিসফাংশন? একটা সেলের যে লেভেলে ব্লাড যাওয়া দরকার ওই পরিমাণ ব্লাড একটা সেলে যদি নাও পৌঁছায় তখন সেখানে সেলুলার ডিসফাংশন হবে। কিভাবে হবে? ধরুন এটি একটি সেল। এই সেলে ঠিক যতটুকু পরিমাণ ব্লাড যাওয়া দরকার এই পরিমাণ ব্লাড যদি না যায় তখন আমরা সেটাকে কী হিসেবে চিনি? এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি হাইপোক্সিয়া অ্যান্ড ইস্কিমিয়া। তাহলে এটি একটি সেল, এই সেলে আমার ডিক্রিজ ব্লাড ফ্লো, এবং যেহেতু ডিক্রিজ ব্লাড ফ্লো যার ফলে এখানে আমার স্বাভাবিকভাবে অক্সিজেনও কম যাচ্ছে, যার ফলে এখানে আমার ডিক্রিজ অক্সিজেন অ্যান্ড ডিক্রিজ ব্লাড ফ্লো, যার ফলে এই সেলে যখন আমার কম পারফিউশন হবে তখন এই সেলে যে নর্মাল যে মেটাবলিক প্রসেস সেটা তখন হ্যাম্পার হবে। এবং হ্যাম্পার হওয়ার কারণে কি হবে, যে একটা সেলে যে নর্মাল যে আমার অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয় এই অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা আমার তখন কনভার্ট হবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যখন একটা সেলের অ্যারোবিক গ্লাইকোলাইসিস অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কনভার্ট হবে তখন সেখানে হয় ল্যাকটিক অ্যাসিডোসিস। এবং ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার কারণে একটা নর্মাল যে সেলুলার যে ফাংশন অর্থাৎ একটা সেলে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটা তখন ঠিক করে কাজ করতে পারে না। যখন এই প্রবলেমটা হবে তখন একটা সেলের ভিতর থাকে হচ্ছে পটাশিয়াম, এই পটাশিয়ামটা তখন বাইরে বের হয়ে আসবে। এটাকে আমরা চিনি হাইপারক্যালেমিয়া হিসেবে। অর্থাৎ একটা সেলের যে নর্মাল যে টোটাল ফাংশন সে টোটালি কিন্তু অল্টার হয়ে গেছে। দিস ইজ আমার সেলুলার ডিসফাংশন। ওকে, দেন আমরা আলোচনা করব মাইক্রোভাস্কুলার। একটা সেলে যখন মাইক্রোভাস্কুলার ডিসফাংশন হবে তখন কি হবে? এটা কন্টিনিউশন হচ্ছে সেলুলার ডিসফাংশনের কন্টিনিউশন। একটা সেলে যখন সেলুলার ডিসফাংশন হবে এবং সেটা যখন কন্টিনিউশন হবে তখন হবে মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। কি হবে? দিস ইজ এ ব্লাড ভেসেল। এটা হচ্ছে আমার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। যখন আমার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এর ভিতর আমার নর্মাল যে ব্লাড ফ্লো, অথবা আমি যদি আরও ইজি করে বলি যে একটা ব্লাড ভেসেলের মধ্যে যে নর্মাল যে ব্লাড ফ্লো সেটা যদি তখন হ্যাম্পার হয় তখন সেখানে আমার ইস্কিমিয়া হচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে, যার ফলে সেখানে তখন আমার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হবে। ওকে, দেন আমার হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেটেড হলো। এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হওয়ার কারণে এখানে আমার নিউট্রোফিল বেড়ে যাবে। নিউট্রোফিল বাড়লো। আমরা জানি যে নিউট্রোফিলের নর্মাল কাজ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে আরও অ্যাগ্রাভেট করা ওর ফাংশনটাকে, এবং এর ফলে যেটা হবে যে এখানে আমার প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যালস তৈরি হবে। প্রচুর পরিমাণে এখানে আমার ফ্রি রেডিক্যালস তৈরি হবে এবং ফ্রি রেডিক্যালসের কাজ হচ্ছে ডিস্ট্রাকটিভ ফাংশন। এবং ডিস্ট্রাকটিভ ফাংশন হওয়ার কারণে যে ক্যাপিলারি যে ইন্টিগ্রিটি এটা তখন নষ্ট হয়ে যাবে এবং এখানে আমার কিছু পোর ফর্মেশন হবে, যেটাকে আমরা চিনি হচ্ছে যে ক্যাপিলারি লিকিং হয়ে যাওয়া। সো যখন একটা পেশেন্ট শকে চলে যাবে তখন ইনিশিয়ালি তার হবে সেলুলার ডিসফাংশন, এবং সেলুলার ডিসফাংশন যদি আমার কন্টিনিউশন হয় দেন তখন আমার হবে মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। ওকে, এখন আমরা আলোচনা করব যে একটা পেশেন্ট যখন শকে থাকে তখন তার সিস্টেমিক ইফেক্টে কী কী পরিবর্তন হয়। আসুন দেখি, এখানে যে বক্সটা দেখানো হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্স, এটা বেলি ল্যাব থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমরা আলোচনা করেছিলাম যখন একটা পেশেন্ট শকে যায় তখন তার সেলুলার ডিসফাংশন হয়, দেন তার হয় মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। শক যখন কন্টিনিউশন হবে তখন তার হবে সিস্টেমিক কমপ্লিকেশন। তখন আমরা কোথায় কি পাবো? আমাদের শরীরে অনেকগুলো অর্গান, এর মধ্যে মেজর যে অর্গান সেখানে কি কি প্রবলেম হতে পারে এখানে দেখেন দিয়ে আছে সুন্দর করে। প্রথমে হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াকে কি হবে?
কার্ডিয়াকে হবে কার্ডিওভাস্কুলার ফেলিউর। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে লাংয়ে হবে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাকে আমরা শর্ট টার্ম হিসেবে বলি ARDS। দেন আমরা এখানে যেটা পাবো কিডনিতে কি হবে অ্যাকিউট রেনাল ইনসাফিসিয়েন্সি। দেন এখানে লিভার হবে লিভার ফেলিউর অ্যান্ড হচ্ছে কোয়াগুলোপ্যাথি। ওকে, দেন আমরা ব্রেনে এখানে পাবো সেরেব্রাল সোয়েলিং অ্যান্ড ডিসফাংশন। অতএব আমরা এখন দেখলাম যে একটা পেশেন্ট যখন শকে থাকে তখন তার যে মেজর যে অর্গান সেখানে কি কি ইফেক্ট পড়ে। ওকে, আসুন আমরা পরের স্লাইডে যাই। এখানে আলোচনা করা হয়েছে শকের টাইপস। আমরা বেসিক যে প্যাথোলজি বুক সেখানে আমরা শকের এক ধরনের ক্লাসিফিকেশন পড়েছি। বেলি ল্যাবে যেভাবে শকের ক্লাসিফিকেশন দেওয়া আছে আপনাদেরকে সেভাবেই পড়তে হবে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন ক্লাসিফিকেশন। কিভাবে বেলি ল্যাবে শকের ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে আসুন দেখি। দেখুন এখানে দেওয়া আছে যে ক্লাসিফিকেশন অফ শক টোটাল 5 ভাগে আমরা ভাগ করি। একটি ভাগ দেখুন হেমোরেজিক অর হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক, ডিস্ট্রিবিউটিভ শক, এন্ডোক্রাইন শক। এটা প্রত্যেকটা আলোচনা আমরা পরের স্লাইডে করছি। প্রথম যে শকটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে হাইপোভলিমিক শক। ওকে, একটা পেশেন্ট যখন হাইপোভলিমিক শকে যায় তখন তার দুটো রিজন হতে পারে। এক, তার কোনো হেমোরেজিক কজ আছে, অথবা তার কোনো নন হেমোরেজিক কজ আছে। দেখুন আমি এখানে ভাগ করছি হেমোরেজিক অথবা নন হেমোরেজিক। হেমোরেজিক কজ কী কী হতে পারে? পেশেন্ট কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করলো, পেশেন্টের কোনো অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, এটা হচ্ছে আমার হেমোরেজিক ক্লজ, অর্থাৎ যেসব কন্ডিশনে তার শরীর থেকে ব্লাড বের হয়ে যাবে, দিস ইজ হেমোরেজিক। এটা যে কোনো কন্ডিশন হতে পারে। দেন দেখুন এখানে বলা আছে নন হেমোরেজিক, অর্থাৎ পেশেন্টের ভলিউম লস হবে কিন্তু সেটা নন হেমোরেজিক কন্ডিশন, অর্থাৎ তার কোনো ব্লাড লস হচ্ছে না, তার অন্য কোনো কিছু লস হওয়ার কারণে তার হাইপোভলিমিয়া হচ্ছে। তাহলে কি কি কারণে তার হাইপোভলিমিয়া হইতে পারে যেগুলো আমার নন হেমোরেজিক কজ? কমন কিছু কজ হচ্ছে সিভিয়ার ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া। দেন আমরা বলতে পারি থার্ড স্পেস লস, অর্থাৎ কোনো একটা পেশেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলো অথবা কোনো একটা পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হলো, তখন ফ্লুইড আমার যে কোনো একটা ক্যাভিটি অথবা ইন্টারস্টিশিয়াল টিস্যু স্পেসে অ্যাকুমুলেশন হয়, এই কন্ডিশনকে আমরা বলি থার্ড স্পেসিং লস। তাইলে হেমোরেজিক কজের মধ্যে আমরা বলতে পারি যে লস অফ ব্লাড ভলিউম ডিউ টু এনি কজ, আর যেটা নন হেমোরেজিক কজ সেখানে আমরা বলতে পারি যে যেসব কন্ডিশনে ব্লাড লস হবে না। এরকম কি কি হতে পারে যেটা এখনই বললাম, যে আমার সিভিয়ার ভমিটিং, সিভিয়ার ডায়রিয়া, অথবা আরেকটা হচ্ছে যে পেশেন্টের ফ্লুইড ইনটেক কম, অথবা থার্ড স্পেস লস। ওকে, তাহলে আমরা একটা ক্লাসিফিকেশন পড়ে ফেললাম, এটা শেষ। দেন আমরা পড়ব কার্ডিওজেনিক শক। কথাটার মধ্যে বলা আছে কার্ডিওজেনিক শক অর্থাৎ হার্টের কোনো প্রবলেম আছে। হার্টে কি প্রবলেম হইতে পারে? দেখুন দেখা আছে যে প্রাইমারি ফেলিওর অর হার্ট পাম্প, অর্থাৎ একটা হার্ট এর কাজ কি? পাম্প করে ব্লাডটাকে পুরো শরীরে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। যখন একটা হার্ট পাম্প করতে পারবে না, হ্যাঁ, তখন পেশেন্টের কার্ডিওজেনিক শক হবে, অর্থাৎ একটা হার্টের কাজ পুরো শরীরে ব্লাডটাকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। যখন এই ফাংশনটা হ্যাম্পার হবে তখন পেশেন্টের কার্ডিওজেনিক শক হবে। সিম্পল, আমরা দুইটা পড়ে ফেললাম। দেন আমরা পড়ব হচ্ছে অবস্ট্রাকটিভ শক। ওকে, হোয়াট ইজ অবস্ট্রাকটিভ শক? অবস্ট্রাকটিভ শক হচ্ছে রিডাকশন অফ প্রিলোড ডিউ টু মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ কার্ডিয়াক ফিলিং। হার্টের কাজ হচ্ছে পাম্প করা, তাহলে হার্ট কখন পাম্প করবে? যখন হার্টটা আমার ডাইলেটেড হবে, হার্টের ভিতরে আমার ব্লাডটা জমবে, দেন হার্টটা পাম্প করবে এবং ব্লাডটা আমার পুরো শরীরে ছড়ায় যাবে। এখন যদি হার্ট এর মধ্যে ব্লাড ফিলিং না হয়, অর্থাৎ একটা হার্টের মধ্যে যখন আমার ব্লাড এন্টার করবে এবং ব্লাডটা যখন আমার কার্ডিয়াক যে চেম্বার সেগুলো যখন ফিল আপ করবে, এরপরে তো হার্টটা পাম্প করে আমার পুরো শরীর ব্লাডটা ছড়িয়ে দেবে। এখন যদি কোনো প্রবলেমের কারণে হার্টের মধ্যে ইনঅ্যাডুকেট ব্লাড পৌঁছায়, তাহলে হার্টের চেম্বারগুলো তো খালি। সেটা যদি হয় তাহলে তো তখন পেশেন্টের শকে চলে যাবে। দিস ইজ অবস্ট্রাকটিভ শক, অর্থাৎ কোনো একটা ডিজিজ এর কারণে হার্টের ভিতর ব্লাড পৌঁছাতে পারতেছে না। ওকে, দিস ইজ অবস্ট্রাকটিভ শক। ওকে, আমরা তিনটা পড়ে ফেললাম। এরপর আমরা পড়ব ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক আলাদা কোনো টার্ম না, এটা তিনটা শকের কম্বিনেশনে একটা ওয়ার্ড। কি কি? একটা হচ্ছে সেপটিক শক,
অ্যানাফাইলেকটিক শক অ্যান্ড স্পাইনাল কর্ড ইনজুরি। তাহলে সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক এবং আমার স্পাইনাল কর্ড ইনজুরি, এই তিনটাকে আমরা একসাথে বলি ডিস্ট্রিবিউটিভ শক। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ শক? এটা মানে হচ্ছে যে আমার সব কিছুই ভালো, কিন্তু আমার ডিস্ট্রিবিউশন করে, অর্থাৎ হার্টের কাজ কি, ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করে পুরো শরীরে পৌঁছাই দেওয়া। এই যে ডিস্ট্রিবিউশন করবে, আমার হোল বডিতে আমার ব্লাডটা ছড়িয়ে দেবে, এই ডিস্ট্রিবিউশন যখন ঠিক করে হবে না, তখন সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ শক। সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক এবং হচ্ছে আমার স্পাইনাল কর্ড ইনজুরি, এই তিন কন্ডিশনে আমার যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা নষ্ট হয়ে যায়, যার ফলে ডিস্ট্রিবিউশন যেটা সুন্দর করে হওয়ার কথা সেটা তখন হয় না, এটাকে আমরা তখন ডিস্ট্রিবিউটিভ শক বলি। আমরা 4টা ক্লাসিফিকেশন পড়ে ফেললাম। দেন আছে আমার এন্ডোক্রাইন শক। কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এসব কিছু এন্ডোক্রাইন কন্ডিশনে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যায়, দেন হচ্ছে আদার্স প্রবলেম হয়, তখন যে শকটা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইন শক। তাহলে আমরা এই 5টা নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের যেটা দরকার, যে এই যে আমরা 5 ধরনের শকে আলোচনা করলাম, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 4টা শক। আমাদের দরকার পরীক্ষা হলে আমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা হলে যাবার আগে আমরা কোন জিনিসটা পড়ে যাব। এতক্ষণ ধরে যে জিনিসগুলো পড়ালাম সেই জিনিসগুলো হচ্ছে বেসিক, কিন্তু পরীক্ষা হলে আমাকে পড়ে যেতে হবে মেইন কিছু জিনিস। এখানে যে বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটা বেলি ল্যাব থেকে নেওয়া, এবং এই বক্স না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, এটা হচ্ছে মেইন কথা। এতক্ষণ আমি যে কথাগুলো বুঝাইলাম, এই জিনিসটা এখানে সামারি করে দেওয়া আছে। তাহলে আসুন আমরা একটু ইজি করে পড়ার চেষ্টা করি। প্রথমে আপনারা দেখেন হেডলাইনটা কি দেওয়া আছে, কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক্স অফ শক। 4টা শকের কথা এখানে বলা আছে, হাইপোভলিউমিক, কার্ডিওজেনিক, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ। এখানে টোটাল 5টা পয়েন্ট দেওয়া আছে। আমার কার্ডিয়াক আউটপুট, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, ভেনাস প্রেশার, মিক্সড ভেনাস স্যাচুরেশন, বেস ডেফিসিট। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? এমসিকিউ আসতে পারে, সিঙ্গেল বেস কোশ্চেন আসতে পারে। আসুন আমরা কিভাবে এখান থেকে আমরা ইজি করে পড়াশোনা করব সেটা দেখি। প্রথমে দেখুন হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শকে কি হয় ভালো করে বুঝুন। একটা পেশেন্টের শরীরে যে পরিমাণ ভলিউম থাকার কথা সেই পরিমাণ ভলিউম তার শরীরে নেই। যেহেতু যে পরিমাণ ভলিউম তার শরীরে থাকার কথা ওই পরিমাণ ভলিউম তার শরীরে নেই, যার ফলে পেশেন্টের কি হচ্ছে, যে পরিমাণ ভেনাস রিটার্ন তার হার্টে হওয়ার কথা ওই পরিমাণ ভেনাস রিটার্ন তার শরীরে যাচ্ছে না, অর্থাৎ হার্টে পৌঁছাচ্ছে না। তাহলে একটা পেশেন্টের শরীরে আমার ভলিউম কম, ব্লাড ভলিউম কম। যদি একটা পেশেন্টের ব্লাড ভলিউম যদি কম হয় তাহলে ভেনাস রিটার্ন কম হবে, ভেনাস রিটার্ন যদি কম হয় তাহলে হার্টের মধ্যে কম ব্লাড পৌঁছাচ্ছে। ওকে, তাহলে হার্টের মধ্যে কম ব্লাড যদি পৌঁছায় তাহলে কার্ডিয়াক আউটপুট কি হবে? অবভিয়াসলি কম হবে। ওকে, দেখুন এখানে তাহলে কার্ডিয়াক আউটপুট লো। ক্লিয়ার? কার্ডিয়াক আউটপুট যদি হচ্ছে লো হয় তাহলে ও যে আমার হোল বডিতে ব্লাডটা ডিস্ট্রিবিউশন করবে সেটা ঠিক করে হবে না। কিন্তু আমার পেশেন্টের কিন্তু ভাস্কুলার রেজিস্ট্যান্স ঠিক আছে, অর্থাৎ ভেনাস রিটার্ন কম হওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট কম, কিন্তু আমার পেশেন্টের সিস্টেমিক অর্থাৎ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা কিন্তু হাই। হোয়াট ইজ সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স? এটা আমি একটু বলি। আমরা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। জিনিসটা কি? হোয়াট ইজ টোটাল রেজিস্ট্যান্স? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের সাথে লাগানো আছে ওয়ালের গায়ে স্মুথ মাসল, এবং যখন স্মুথ মাসল কন্ট্রাকশন করে তখন আমাদের ব্লাড ভেসেলগুলো কন্ট্রাক্ট করে, রাইট? তো যখন স্মুথ মাসলগুলো আমার কন্ট্রাকশন করবে তখন ব্লাড ভেসেলগুলো কি হবে? কন্ট্রাক্ট করবে, অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন হবে। তখন আমাদের প্রেশারটা বাড়বে। কেন বাড়বে? কারণ আমাদের ব্লাড ফ্লো তখন একটা রেজিস্ট্যান্স এর শিকার হচ্ছে। তাহলে দেখুন একটা পেশেন্টের হাইপোভলিউমিক শক, যার ফলে ভেনাস রিটার্ন কম, এটা যার ফলে হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে, কিন্তু তার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স সেম কথা, এটা কিন্তু ঠিক আছে, তখন এটা কিন্তু হাই। যদি হাই না হতো তাহলে কি হতো? পেশেন্ট হচ্ছে আরো খারাপ হয়ে যেত। দিস ইজ কম্পেনসেটরি। ওকে, এবং যার ফলে দেখুন এখানে আর কি পাবো? ভেনাস প্রেশার এখানে লো পাবো, কারণ হচ্ছে পেশেন্টের যেহেতু আমার হাইপোভলিউমিয়া, কার্ডিয়াক আউটপুট কম, ভেনাস প্রেশার কম, হ্যাঁ। মিক্সড ভেনাস স্যাচুরেশন এটা হচ্ছে আমার লো পাবো, এবং হচ্ছে আমার বেস ডেফিসিট এটা হচ্ছে আমি হাই পাবো। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে কার্ডিওজেনিক শক। সেম জিনিস, একটা পেশেন্টের হার্টের প্রবলেম, তাহলে যেভাবে পাম্প করা দরকার ছিল সেভাবে পাম্প করতে পারতেছে না, তাহলে কার্ডিয়াক আউটপুট কম হবে, কোনো সন্দেহ নাই। ওকে, এখন পেশেন্টের যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স
সেটা কিন্তু নর্মাল থাকবে। কেন? ওই যে পেশেন্টের যে স্মুথ মাসল ব্লাড ভেসেলকে সারাউন্ড করে রেখেছে, স্মুথ মাসল কন্ট্রাকশন করতেছে, ভেসেল কনস্ট্রিকশন হচ্ছে এবং পেশেন্টের তখন আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা তখন আমার বেশি থাকছে, কম্পেনসেটরি। তাহলে দেখুন এটাও কিন্তু এখানে হাই, এখানেও ভেনাস প্রেশার এখানে হাই থাকবে, এখানে মিক্সড ভেনাস সিচুয়েশন এখানে লো থাকবে, বেস ডেফিসিট এখানে আমার হাই থাকবে। ক্লিয়ার? এবার হচ্ছে অবস্ট্রাকটিভ শক। তখন বলেছিলাম হোয়াট ইজ অবস্ট্রাকটিভ শক? হার্টে যে পরিমাণ ব্লাড যাবার কথা সে পরিমাণ ব্লাড যেতে পারছে না, কারণ হচ্ছে হার্টটাকে কম্প্রেস করে রেখেছে। এবং হচ্ছে যখন একটা হার্ট পাম্প করবে তার আগে তাকে ডাইলেট করতে হয়। তাহলে নিশ্চয়ই কোন হার্টের আশপাশে কে থাকে? তার হচ্ছে আমার পেরিকার্ডিয়াম থাকে, তারপর হচ্ছে তার বাইরে থাকে হচ্ছে আমার লাংস থাকে। তা কোনো কারণে যদি আমার লাংসে কোনো প্রবলেম হয়, লাংসের প্লুরাতে কোনো প্রবলেম হয় অথবা পেরিকার্ডিয়ামে কোনো প্রবলেম হয়, কী প্রবলেম হতে পারে? যেমন ধরেন আপনার কার্ডিয়াক টেম্পোনেট অথবা টেনশন নিউমোথোরাক্স, তাহলে হার্টটা ভালো করে কিন্তু আপনার ডাইলেট করতে পারবে না, ফুলতে পারবে না। যার ফলে হার্টটা অবস্ট্রাকশনের মধ্যে পড়ে যাবে। দিস অবস্ট্রাকটিভ শক। যদি হার্ট ভালো করে যদি আমার ডাইলেট করতে না পারে তাহলে আমার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। দেখুন কার্ডিয়াক আউটপুট লো। তাহলে কম্পেনসেটরি ভাবে তখন আমার কি হবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা তখন আমার বেশি থাকবে, কম্পেনসেটরি। দেখুন এখানে কিন্তু এটা হাই, হ্যাঁ, ভেনাস প্রেশার এখানে হাই থাকবে, এখানে মিক্সড ভেনাস স্যাচুরেশন এটা লো থাকবে, আর বেস ডেফিসিট এটা হচ্ছে আমার হাই থাকবে। দেন আমরা আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক তিনটার কম্বিনেশনে তৈরি, আগেই বলেছিলাম। স্পাইনাল কর্ড ইনজুরি, সেপ্টিক শক, অ্যানাফিল্যাক্টিক শক। এসব কন্ডিশনে কি হয়? এসব কন্ডিশনে যেটা হয় যেটা হচ্ছে যে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি অথবা নিউরোজেনিক শক অথবা অ্যানাফিল্যাক্টিক শক অথবা সেপ্টিক শক যেটাই বলি না কেন, সব কন্ডিশনে যেটা মেইন মুদ্রা কথা সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ শকে আমার পেশেন্টের যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা আমার কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে এইসব কন্ডিশনে যেটা হয় যে পেরিফেরাল ব্লাড ভেসেল সেটা ভেসোডাইলেশন হয়ে যায়। ভেসোডাইলেশন যদি হয়ে যায় তাহলে সেখানে রেজিস্ট্যান্স কমে যায়। ওকে, দেখুন তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ শক এখানে কি হচ্ছে যে আমি হোক সেটা সেপ্টিক শক হোক সেটা আমার অ্যানাফিল্যাক্টিক শক অথবা আমার নিউরোলজিক্যাল শক যেটাই বলি না কেন, সেখানে আমার সিম্প্যাথিক টোন, এই সিম্প্যাথিক টোনটা নষ্ট হয়ে যাচ্ছে। সিম্প্যাথেটিক টোন নষ্ট হয়ে যাবার কারণে তখন ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড অবস্থায় থাকতেছে। ডাইলেটেড অবস্থায় যদি থাকে তাহলে রেজিস্ট্যান্স আমার কি হবে? কম হবে। তাহলে দেখুন এক্ষেত্রে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স লো। এখানে দেখুন মজা একটা জিনিস যে প্রত্যেকটা কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট লো ছিল লো ছিল লো ছিল, কিন্তু এখানে হাই কেন? আমি সবার আগে কিন্তু সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা কিন্তু সবার আগে আমি আলোচনা করছি। এখানে আমি বলেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ শকে পেশেন্টের ভেসোডাইলেশন হচ্ছে, কারণ পেশেন্টের যে ভাস্কুলার যে টোন সেটা মেনটেন হচ্ছে না। ওকে, যার ফলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমার লো। ভেসোডাইলেশন হলে কি হয়? আমার ব্লাড ফ্লো বেড়ে যায়, ভেনাস রিটার্ন বেড়ে যায়। ভেনাস রিটার্ন যদি বেড়ে যায় তাহলে হার্টের মধ্যে অল্প ব্লাড পৌঁছাবে না বেশি ব্লাড পৌঁছাবে? অবশ্যই বেশি ব্লাড পৌঁছাবে, তাহলে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। দেখুন এখানে কার্ডিয়াক আউটপুট কিন্তু হাই। ক্লিয়ার? এখানে ভেনাস প্রেশার লো থাকবে, মিক্স ভেনাস স্যাচুরেশন এখানে হাই থাকবে এবং বেস ডেফিসিট এখানে হাই থাকবে। বেস ডেফিসিট নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, যত ধরনের শক আছে প্রত্যেকটা শকে বেস ডেফিসিট হাই থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনার মিক্সড ভেনাস স্যাচুরেশন জিনিসটা কি? অল্প কথায় বলে দিই। আমরা ছোটবেলা থেকে সবাই জানি যে আর্টারির মধ্যে অক্সিজেন লেভেল বেশি এবং ভেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি, রাইট? নর্মাল প্রসেসটা কি? যে আর্টারি দিয়ে আমার অক্সিজেন যাবে, সেলে মেটাবলিজম হবে, কি মেটাবলিজম হবে? অক্সিজেন মেটাবলিজম হবে এবং অক্সিজেন মেটাবলিজম হবার কারণে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হবে, সেটা ভেন দিয়ে আমার শরীর থেকে বের হয়ে যাবে। ওকে, এখন যেটা হয় যে হাইপোভোলেমিক শক, কার্ডিওজেনিক শক এবং অবস্ট্রাকটিভ শক, এই তিন ধরনের শকে যেটা হয় যে আমার মিক্সড ভেনাস স্যাচুরেশনটা কম থাকবে। অর্থাৎ এখানে যে জিনিসটা হচ্ছে সেখানে যে আমার যে ভেনের মধ্যে যে আমার সবসময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি থাকে না, কিছু পরিমাণ অক্সিজেন লেভেল থাকে, রাইট? আর্টারির মধ্যে অক্সিজেন লেভেল বেশি থাকে, ভেনের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তার মানে শুধু এই নয় যে ভেনের মধ্যে শুধুমাত্র আপনার কার্বন ডাইঅক্সাইড থাকবে, ভেনের মধ্যে অল্প পরিমাণ অক্সিজেন লেভেলও থাকে। কিন্তু এখানে যেটা হয় যে হাইপোভোলিক কার্ডিওজেনিক ও অবস্ট্রাকটিভ শকে যে পেশেন্টের যে ভেনাসের মধ্যে আমার অক্সিজেন লেভেলটা আমি নর্মাল থেকে অনেক বেশি কম পাবো, রাইট? যার ফলে পেশেন্টের যা মিক্সড ভেনাস স্যাচুরেশন এটা লো পাবো, এখানেও লো পাবো
এখানে হচ্ছে লো পাবো। ক্লিয়ার? কোশ্চেন হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ শকে কেন আমার মিক্সড ভেনাস স্যাচুরেশনটা হাই? এটা কিন্তু একটা সিঙ্গেল বেসড, এটা আপনার সিঙ্গেল বেসড হিসেবে আসবে, রাইট? এটা একটা সিঙ্গেল বেসড হিসেবে আসবে, এই জন্য এটা নিয়ে বারবার আলোচনা করতেছি। তাহলে ডিস্ট্রিবিউটিভ শকের জিনিসটা কি হয় যে এখানে তিনটা কম্বিনেশন, অ্যানাফিলেকটিক অথবা হোক সেটা আমার নিউরোজেনিক অথবা আমার সেপটিক। এখানে মেইন যেটা হয় যে এখানে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই যে সেপটিক শক, এখানে কি হয়, পেশেন্ট এন্ডোটক্সিন রিলিজ হয়। এন্ডোটক্সিনটা কোন লেভেলে থাকবে? সেলুলার লেভেলে থাকবে। তাহলে আর্টারি দিয়ে অক্সিজেন যাচ্ছে, এই অক্সিজেনটা কোথায় যাবে? সেলের ভিতরে প্রবেশ করবে, সেখানে মেটাবলিজম হবে, তারপর সেটা মেটাবোলাইট প্রোডাক্ট অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটা শরীর থেকে বের হয়ে যাবে। কিন্তু যেহেতু সেলুলার লেভেলে ধরেন আপনার এন্ডোটক্সিন আসছে, তাহলে নর্মালি সেলুলার যে মেটাবলিজম সেটা হ্যাম্পার হচ্ছে। হ্যাম্পার হওয়ার কারণে যে পরিমাণ অক্সিজেন সেলের ভিতরে ঢোকার কথা, সেই পরিমাণ অক্সিজেন সেলের ভিতরে ঢুকতে পারতেছে না, যার ফলে আমার ভেনাস লেভেলে আমার কিন্তু অক্সিজেন লেভেল নর্মাল যতটুকু থাকার কথা তার থেকে বেশি হবে, অর্থাৎ মিক্সড ভেনাস স্যাচুরেশন। অর্থাৎ ভেনের মধ্যে মিক্সড কথাটা মানে কি? মিক্সড মানে হচ্ছে ভেনের মধ্যে অক্সিজেনও থাকবে, কার্বন ডাইঅক্সাইডও থাকবে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ শকে ভেনাসের মধ্যে আমার অক্সিজেন লেভেল যতটুকু থাকার কথা তার থেকে বেশি, এই জন্য এটা হচ্ছে আমার হাই। দিস ইজ এসবিএ সিঙ্গেল বেস, এটা আসবেই। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আসেন পরের স্লাইডে যাই। একটা শককে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, তার মধ্যে আরেকটা হচ্ছে আমার সিভিরিটি অফ শকের উপর বেস করে। একটা শক এর সিভিরিটির উপর বেস করে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমার কম্পেনসেটেড শক, আনকম্পেনসেটেড শক। আগে এটা বিভিন্নভাবে ক্লাসিফাই করা হতো এই কম্পেনসেশনের উপর ভিত্তি করে, এখন বেলি ল্যাবে যেটা লেস এডিশনে দেওয়া আছে সেটা নিয়ে বলছি। যেটা হচ্ছে কম্পেনসেটেড শক, এটা আরেকটা হচ্ছে মাইল্ড, আর যেটা আনকম্পেনসেটেড শক দেন হচ্ছে মডারেট, দেন সিভিয়ার। দেখেন পরের বক্সটা দেখেন, এটাও বেলি ল্যাবের বক্স। কি আলোচনা করা হয়েছে? ক্লিনিক্যাল ফিচার অফ শক। একটা পেশেন্ট যখন শকে চলে যাবে, ইনিশিয়ালি সে ভালো থাকে, আস্তে আস্তে করে সে খারাপ হয়ে যায়। অর্থাৎ একটা পেশেন্ট প্রথমে মাইল্ড শকে থাকবে, তারপর মডারেট শকে থাকবে, তারপর হচ্ছে আমার সিভিয়ার শকে চলে যাবে, রাইট? তাহলে যখন হচ্ছে মাইল্ড স্টেজে থাকবে সেটা হচ্ছে কম্পেনসেটেড, অর্থাৎ আমি যদি চাই তখনও আমি পেশেন্টকে সেভ করতে পারবো, রাইট? আমি যদি ক্লিনিক্যাল মেজার নিই, আমি যদি প্রপার তাকে যদি ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমার পেশেন্টকে ভালো করে নিয়ে আসা সম্ভব। তাহলে পেশেন্টটা ইনিশিয়াল পর্যায়ে আছে, দিস ইজ মাইল্ড স্টেজ। তাহলে মাইল্ড স্টেজে কি কি হয়? যখন আমরা একটা শকে পেশেন্ট আমরা যখন দেখি, তখন আমরা ফার্স্টে কি দেখি? ক্লিনিক্যালি দেখি, নিজে দেখি। সবার আগে আমরা কি দেখি? পেশেন্টের কনসাস লেভেল দেখি। একটা পেশেন্ট যখন কম্পেনসেটেড মাইল্ড স্টেজে থাকবে, তখন পেশেন্ট কোন অবস্থা থাকবে? মাইল্ড অ্যাংজাইটি অবস্থাতে থাকবে, ক্লিয়ার? দেন হচ্ছে আমি তাকে প্রেশার মাপবো, আমি তার পালস দেখবো, যেটা আমরা নর্মালি ওয়ার্ডে করে থাকি। তখন আমি যদি তার পালসটা দেখি, সেটা থাকবে ইনক্রিজড, অর্থাৎ ট্যাকিকার্ডিয়া। ওকে, ব্লাড প্রেশার দেখবো নর্মাল, অর্থাৎ আমি দেখতেছি ব্লাড প্রেশার নর্মাল। আমি মনে করতে পারি পেশেন্ট তো ভালো আছে, পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল, পেশেন্ট তো কোনো প্রবলেম হচ্ছে না, বাট পেশেন্ট কিন্তু শকের আপনার মাইল্ড স্টেজে আছে। অতএব এই জিনিসটা কিন্তু আমাকে কিন্তু প্রবলেম করতে পারে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। দেন আমি রেসপিরেটরি রেট, হ্যাঁ, এটা দেখবো যে ইনক্রিজ, এটাকে আমরা কি বলি? ট্যাকিপনিয়া। দেন আমরা দেখবো পেশেন্টের ইউরিন আউটপুট, এটা কিন্তু নর্মাল, রাইট? অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু ইউরিন আউটপুট এটা কিন্তু নর্মাল থাকবে, কিন্তু পেশেন্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে কিন্তু এটা আমাদেরকে কনফিউশন করবে। দেন আমরা যদি একটা ল্যাব টেস্ট করি, আমরা যদি ল্যাবে ব্লাডের স্যাম্পল পাঠাই, তখন আমরা দেবো ল্যাকটিক অ্যাসিড ইজ 1+। আমি কোনো কাজ করতেছি না, আমি এখনো ট্রিটমেন্ট শুরু করি নাই, অনগোয়িং ট্রিটমেন্ট চলতেছে, তখন পেশেন্ট চলে যাবে মডারেট স্টেজে। দেখেন রেসপিরেটরি রেট, ওকে, আগে আমরা এটা দেখি যে কনসাস লেভেল, তখন পেশেন্ট কি ছিল? মাইল্ড অ্যাংজাইটি, সেখান থেকে চলে গেল ড্রাউজি। রেসপিরেটরি রেট ইনক্রিজড তখনও, রাইট? পালস রেট ইনক্রিজড, ট্যাকিকার্ডিয়া। ব্লাড প্রেশার ইনিশিয়ালি ছিল নর্মাল, এখন হয়ে গেল মাইল্ড হাইপোটেনশন। ইউরিন আউটপুট ছিল নর্মাল, মডারেটে কি হয়ে গেল? রিডিউসড, ক্লিয়ার? ল্যাকটিক অ্যাসিড ছিল 1+ হয়ে গেল 2+। আমি এখনো কোনো মেজার নিলাম না, এখনো শক কন্টিনিউশন হচ্ছে, পেশেন্ট আরো খারাপ হয়ে গেল, দিস ইজ সিভিয়ার স্টেজ। ওকে, তখন কি হবে? দেখেন কনসাস লেভেল কমাটোস, অর্থাৎ পেশেন্ট কোমায় চলে গেছে। তারপর রেসপিরেটরি রেট লেভার বেড়ে গেল, তারপর পালস রেট ইনক্রিজড, ব্লাড প্রেশার সিভিয়ার হাইপোটেনশন, ব্লাড প্রেশার অনেক কম, ইউরিন আউটপুট এনোডিক, কোনো প্রোডাকশনই নাই, ইউরিন প্রোডাকশন নাই, ল্যাব টেস্ট করে ল্যাকটিক অ্যাসিড পাবো 3+। ওকে, তাহলে এটা হচ্ছে শকের একটা ক্লাসিফিকেশন, ডিপেন্ডস অন সিভিয়ারিটি গেল।
একটা পেশেন্ট শকে আছে, মনিটরিং করব। এখন আমি এমন একটা জায়গায় আছি যে জায়গায় আমার কোনো আইসিইউ নাই, সেখানে আমার কোনো সিসিইউ নাই, আমার কোনো এসডিও নাই। অর্থাৎ একটা শকের পেশেন্ট ম্যানেজ করার জন্য যে প্রপার মেজারমেন্ট এবং প্রপার আমার একটা প্লেস যেখানে আমি একটা শকের পেশেন্ট সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, সেটা নাই। তখন আমি কি করব? আমার তো শকের পেশেন্ট, সেটাকে আমার মনিটরিং করতে হবে এবং সে পেশেন্টটা শকের কত সিভিয়ারিটি আছে সেটাকে আমি দেখতে হবে, রাইট? তাইলে আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমার আইসিইউ নাই, সিসিইউ নাই, এসডিও নাই। তাহলে আমি শকের পেশেন্ট ন্যূনতম যে জিনিসগুলো না দেখলেই না, সেগুলো দিয়ে আমি পেশেন্টকে মনিটরিং করব। তখন সেটাকে আমরা বলি মিনিমাম মনিটরিং। ক্লিয়ার? কি কি দেখি? আমরা নরমালি ওয়ার্ডে কি করে থাকি? একটা পেশেন্টের ব্লাড প্রেশার মাপি, একটা পেশেন্টের পালস অক্সিমিটার দিয়ে তার স্যাচুরেশন দেখে থাকি, তারপর আমরা তার পালসটা দেখি, তারপর আমরা বেড সাইড ইসিজি করে দেখি যে কোনো লিডে কোনো পরিবর্তন আসতেছে কিনা। দিস ইজ মিনিমাম, যেটা না করলেই না। তাহলে কি দেখি? আমরা পেশেন্টকে বেড সাইড ইসিজি করি, পালস অক্সিমেট্রি দিয়ে কি দেখি? আমরা পালস দেখি, স্যাচুরেশন দেখি, ব্লাড প্রেশার দেখি, পেশেন্টের ইউরিন আউটপুট মেজার করি। কিভাবে মেজার করব? পেশেন্টের ক্যাথেটার করা থাকবে, ক্যাথেটার করে আমরা দেখবো যে পেশেন্টের ইউরিন আউটপুট ঠিক করে হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা হচ্ছে ইউরিন আউটপুট দেখি। দিস ইজ মিনিমাম। এখন আমি এমন একটা জায়গায় চাকরি করি অথবা আমি একটা জায়গায় আমি কাজ করি যেখানে আইসিইউ আছে, সিসিইউ আছে, এসডিও আছে। তাহলে আমি পেশেন্টকে আইসিইউতে শিফট করব অথবা এসডিও, সিসিইউ যেখানে আমার পাঠানো দরকার, সেখানে তো হচ্ছে আমার ওয়েল স্টাবলিশ, আরও ভালো ভালো জিনিসপত্র আছে। তাহলে মিনিমাম মনিটরিংয়ের পাশে তখন আমি তাকে আরও কিছু অ্যাডিশনাল মনিটরিং করব। ওকে, কি করতে পারি? একটা হচ্ছে তার সেন্ট্রাল ভেনাস প্রেশার, সেটা আমরা মনিটরিং করতে পারি। 1 2 নম্বর হচ্ছে ইনভিসিভ ব্লাড প্রেশার, সেটা আমরা মেজার করতে পারি। কার্ডিয়াক আউটপুট আমরা দেখতে পারি এবং হচ্ছে বেস ডিফিসিট অ্যান্ড সিরাম ল্যাকটেট, এটা আমরা দেখতে পারি। কিভাবে দেখি? যেটা হচ্ছে আপনার বেস ডিফিসিট এবং সিরাম ল্যাকটেট, এটা আমরা কিভাবে টেস্টটা করে থাকি? আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এই টেস্টের মাধ্যমে, রাইট? আর যে ধরেন এই যে সেন্ট্রাল ভেনাস প্রেশার, ইনভিসিভ ব্লাড প্রেশার, কার্ডিয়াক আউটপুট, এগুলো আমরা কিভাবে দেখে থাকি? এটা আমরা দেখি হচ্ছে আপনার ডপলার আল্ট্রাসোনোগ্রাম করে। ওকে, এখানে একটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। দেখেন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে ইন এ পেশেন্ট উইথ কার্ডিওজেনিক শক দেয়ার ইজ হাই, অর্থাৎ একটা পেশেন্ট কার্ডিওজেনিক শকে আছে। হ্যাঁ, তাহলে এই পেশেন্ট যদি কার্ডিওজেনিক শকে থাকে তার কোন কোন প্যারামিটার আমি হাই পাবো? তাহলে আপনি প্রথমে কোথায় যাবেন? ওই যে আমি যেটা পড়াইছিলাম যে একটা পেশেন্টের কার্ডিওভাস্কুলার অ্যান্ড মেটাবলিক রেসপন্স, একটা শকে থাকলে তার কি প্যারামিটার চেঞ্জ হয়, ওই কথাটা একটু মনে করেন। দেখেন এখানে কি পয়েন্টে দেওয়া আছে। আপনি প্রথমে অ্যান্সার দিকে তাকাবেন না, আপনি প্রথমে 5টা অপশনের দিকে তাকান, নিজে হচ্ছে আপনি অ্যান্সার করার চেষ্টা করেন, তারপর আপনি মিলাবেন। তাহলে একটা পেশেন্ট কার্ডিওজেনিক শক, তাহলে তার কি হাই থাকবে? আসুন, প্রথমে বলছে কার্ডিয়াক আউটপুট, ট্রু নাকি ফলস? অবভিয়াসলি ফলস। এখানে কি বলছে? পেশেন্ট কার্ডিওজেনিক শক, তাহলে পেশেন্টের কোথায় প্রবলেম? হার্টে প্রবলেম। তাহলে একটা নর্মাল হার্টে যেরকম করে পাম্প করার কথা সেভাবে পাম্প করতে পারতেছে না। সেভাবে যদি পাম্প করতে না পারে তাহলে কার্ডিয়াক আউটপুট কম হবে, তাহলে কার্ডিয়াক আউটপুট এখানে আসলে লো হবে। এখানে তাহলে এটা আমার ফলস। ওকে, এরপর আসলো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। এটা কি হবে? একটা পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কম, তাহলে কম্পেনসেটরি তার কি বেশি থাকবে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অথবা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, তাহলে এটা থাকবে হাই। তাহলে দিস ইজ ট্রু। ভেনাস প্রেশার কম থাকবে, কারণ কার্ডিয়াক আউটপুট কম, ভেনাস প্রেশার কম, রাইট? তাহলে এটা হচ্ছে আমার ফলস। মিক্সড ভেনাস স্যাচুরেশন কি থাকবে? কম থাকবে, শুরুতেই বুঝিয়েছিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফলস। বেস ডিফিসিট, যত ধরনের শক প্রত্যেকটা শকে বেস ডিফিসিট সবসময় হাই, এটা ফিক্সড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ট্রু। তাই অ্যান্সার হচ্ছে আমার এ আর ই, এই দুইটা হচ্ছে আমার ট্রু। ওকে, আরেকটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি। এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন অফ শক পেশেন্ট ইজ ডিটারমিন্ড বাই। তার আগে আমি ছোট্ট করে একটু বলি যে হোয়াট ইজ এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন। রিসাসিটেশন মানে কি? একটা পেশেন্ট শকে গেছে, আমি ট্রিটমেন্ট শুরু করলাম, যে ট্রিটমেন্টের মাধ্যমে একটা শকের পেশেন্টকে আমি ভালো করব, নর্মাল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করব, দিস ইজ রিসাসিটেশন। এখন একটা পেশেন্টকে আমি রিসাসিটেট করতেছি, এই যে রিসাসিটেশন আমি করব, কখন আমার রিসাসিটেশন থামবে, আমি কখন এটা শেষ করব, কিসের উপর বেস করে, কোন ল্যাব টেস্টের উপর বেস করে, এটাই হচ্ছে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন। অর্থাৎ একটা শকের পেশেন্ট যখন আমি ট্রিটমেন্ট করব, অর্থাৎ আমি রিসাসিটেশন করতেছি, কোন ল্যাব রিপোর্টের উপর বেস করে অথবা কিসের উপর বেস করে আমি আমার রিসাসিটেশনটাকে আমি স্টপ করব, দিস ইজ এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন। বেলি ল্যাবে আপনার দেয়া আছে এই যে আপনার একটা পেশেন্টের যখন আমরা সিরাম ল্যাকটেট, বেস ডেফিসিট,
এই লেভেলকে মেজারমেন্ট করে যদি আমরা দেখেছি সেটা নর্মাল কারেকশনে চলে আসছে, তখন আমরা ধরে নেব যে এখন আমি এটা রিসেটেশন, এটা আমি এখন অফ করতে পারি। তাহলে দেখুন এখানে কি কি আছে, ইসিজি এটা কখনোই না, তাহলে এটা হচ্ছে আমার ফলস। তারপর হচ্ছে সেরাম ল্যাকটেট, এটা ট্রু। এই যে একটু আগে বললাম যে সেরাম ল্যাকটেট বেস ডিফিসিট, এই জিনিসগুলো মেজার করে আমরা ডিসিশন নিই যে আমি একটা পেশেন্ট রিসেসিটেশন আমি থামাবো নাকি থামাবো না। ওকে, পালস অক্সিমিটার কখনোই না, এটা ফলস। ব্লাড প্রেশার এটাও ফলস, এগুলো সব মিনিমাম মনিটরিং। ওকে, আর ইউরিন আউটপুট এটাও ফলস, তাহলে ট্রু অ্যান্সার হবে বি। সো যতটুকু আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা যদি বই থেকে আরো ভালো করে পড়েন এবং জিনিসটাকে নিয়ে যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।